আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। গত পর্বে আমরা পড়াশোনা করছিলাম পরিফেরা পর্ব এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে তারাই ধারাবাহিকতায় আমরা পড়াশোনা করব নিডারিয়া পর্ব। সো নিডারিয়া পর্বে তুমি যদি শুরুতে নাম বিশ্লেষণ আসো, শুরুতে আছে কি নিডা। এই যে নিডা আছে না, নিডা মানে হচ্ছে কি ভাইয়া সুই। ওই যে সুই সুতো আছে না, কাঁথা সেলাই করা, বিভিন্ন কাপড় সেলাই করার জন্য যে সুইগুলো ইউজ করা হয় সেগুলো আর কি নিডল। এই যে আরিয়া আছে না লাস্টে, আরিয়া শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া কানেক্টেড বা সংযুক্ত। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের একটা বৈশিষ্ট্য কি, এরা দেহে কাঁটা সংযুক্ত থাকে। সেটা আমরা পরে যখন বিস্তারিত পড়বো তখন আমরা নিজেরাই জেনে যাব, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমরা প্রথমত অনেকে ধর্মবিশ্বাসের কারণে আমরা বিবর্তন জিনিসটা মানি না, ঠিক আছে। অবশ্যই এটা না মানেরই মতো বিষয় একটা। এখন আমরা চিন্তা করব যে দুনিয়াতে যত প্রাণী আছে সবচেয়ে অনুন্নতদের আমরা কিসে রাখছি? এই যে অনুন্নত প্রাণীদের কিসে রাখছি ভাইয়া? পরিফেরাতে রাখছি, ঠিক আছে, পরিফেরাতে রাখছি। এখন পরিফেরা থেকে কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে হতে ডেভেলপ হইতে হইতে, অর্থাৎ সবচেয়ে ডেভেলপ প্রাণীটাকে আমরা কিসে রাখছি ভাইয়া? কর্ডাটায় রাখছি, ঠিক আছে। এখন সবচেয়ে অনুন্নত যে প্রাণীগুলো আছে সেগুলো কিসে থাকে? জলে থাকে। জল থেকে আস্তে 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 দেখবে যত উন্নত হইতেছে প্রাণীগুলো আস্তে আস্তে ডাঙায় বসবাস করা শুরু করছে। তো পরিফেরা পর্বের পরেই তো হচ্ছে কি ভাইয়া নিডারিয়া পর্ব। তাহলে নিডারিয়া পর্ব কি থাকে? অত বেশি উন্নত না, পরিফেরা থেকে উন্নত, ঠিক আছে, কিন্তু অন্যান্য পর্বের প্রাণী থেকে, কর্ডাটা পর্বের প্রাণী থেকে অনেক অনুন্নত। সো যার কারণে যার কারণে নিডারিয়া পর্বের প্রাণীরাও কই থাকে? মেনলি সমুদ্রে থাকে, ঠিক আছে, মেনলি সমুদ্রে থাকে বা জলে থাকে। এখন জলে থাকে, ঠিক আছে। এখন দেখবা হচ্ছে কি নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে জাস্ট অনলি 20 প্রজাতির নিডারিয়া পর্বের প্রাণীরাই হচ্ছে কি মিষ্টি পানিতে থাকে, বাকি সবগুলা সামুদ্রিক, ঠিক আছে। তাহলে 20 প্রজাতির 20 প্রজাতি থাকে হচ্ছে মিঠা পানিতে বা হচ্ছে অন্যান্য জায়গায়। আর যে বাকি যেগুলো আছে প্রজাতি, প্রায় 1000টার মতো প্রজাতি আছে নিডারিয়া পর্বের মধ্যে। সো বাকি যে প্রজাতি যেগুলো আছে সবগুলা কই থাকে ভাইয়া? সকল সমুদ্রে থাকে। এবং এরা বুঝছো, এরা গঠনগতভাবে তুমি দেখে বুঝবা হচ্ছে এরা বিভিন্ন কালারফুল হয়। তুমি দেখে মনে হবে কি এরা বিভিন্ন টাইপের কালারফুল, ঠিক আছে, ফুলের মতো মনে হবে এদের দেখে। এরা থাকে সমুদ্রের ভেতর, তাই এদের কি আরেক নামে কি ডাকা হয়? এদেরকে সমুদ্রের ফুলও বলা হয়। কারণ কি, তুমি যখন ওই যে একদম পানির খুব গভীরে যাবা তখন দেখবা হচ্ছে কি সেখানে বিভিন্ন টাইপ অফ কালারের সৃষ্টি হয়েছে। সে কালারগুলা দিছে কে ভাইয়া? নিডারিয়া পর্বের প্রাণীরা, ঠিক আছে। তাই এদেরকে বলা হয় কি? সমুদ্রের ফুল বলা হয়। এরপর আমরা যখন সেন্ট মার্টিন যাই বা বিভিন্ন প্রবল প্রাচীর যেগুলাতে আছে, দ্বীপ যেগুলাতে আছে, সেগুলাতে দেখবা হচ্ছে কি পাথরের গায়ে ক্ষুদ্র 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 কতগুলা প্রাণী পাওয়া যায়, যাদেরকে বলা হয় কি ভাইয়া? প্রবাল বলা হয়। এই যে প্রবাল যেটা আছে না, এই যে প্রবাল যেটা আছে, সে প্রবালটাও হচ্ছে কি তোমার নিডারিয়া পর্বের প্রাণী। প্রবালটা হচ্ছে কি ভাইয়া? নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে, প্রবালটাও নিডারিয়া পর্বের প্রাণী। এখন এই যে প্রবালে মধ্যে সমুদ্রের 25% জীব এই প্রবাল যেটা আছে সে প্রবালের মধ্যে অবস্থান করে। তাই যেহেতু 25% জীব অবস্থান করতেছে, মানে বুঝতেছো 1/4 জীব জাস্ট এই প্রবালের মধ্যে অবস্থান করতেছে। তাই কে বলা হয় কি? সমুদ্রের রত্নভাণ্ডার বা সমুদ্রের রেইন ফরেস্ট, ঠিক আছে। দুঃখিত। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি, এরপর আমরা পড়বো হচ্ছে কি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। নিডারিয়া পর্বের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, এই পর্বের প্রাণীগুলা কি হয়? উড়েও প্রতিসম হয়। আচ্ছা, প্রতিসম বা প্রাতিসাম্য যখন আমরা বিস্তারিত পড়বো তখন আর একটু বেশি জানবো প্রতিসম জিনিসটা কি। তাও তোমাকে একটা বলি যে ফর এক্সাম্পল তোমার কাছে একটা কি আছে, তোমার কাছে একটা ধরো গোল বল আছে। তুমি যখন গোল বলটাকে তুমি ধরো এই যে মাঝখানে বরাবর ইনসিশন করে ফেললাম, মানে কেটে ফেললা, তখন তুমি দেখবা হচ্ছে কি হাফ এরকম একটা হেমিস্ফিয়ার পাবা বা অর্ধেক বল পাবা, আর একটা বল পাবা, ঠিক আছে। তুমি যদি এই বল যেটা আছে সেটাকে ধরো একটা আয়নার সামনে রাখছো, বলটাকে আয়নার সামনে রাখছো, ঠিক আছে। আয়নার সামনে রাখার পর আয়নার মধ্যে যে বিম্বটা পাবা, সেই বিম্বটা আরেকটা পার্ট যেটা তুমি করছিলে সেই বিম্বর পার্টটা সেম না? অনেকটা দেখতে তো সেম। তাহলে প্রতিসম মানে বোঝায় তুমি ওই প্রাণীটাকে অথবা ওই বস্তুটাকে এমনভাবে কাটবা যাতে কি হয়, আয়নার সামনে যখন দৌড়বা তখন মনে হবে কি অপর পার্টটা এই পার্টটার
আয়নার সামনে যখন ধরবা যে ইমেজটা পাবা সেই ইমেজটা এবং আরেকটা পার্ট যেটা থাকবে সেটা অ্যাপ্রক্সিমেটলি সেম। সো ওরিও প্রতিসম মানে কি জানো? ধরো এটা একটা হাইড্রা, আমি একটা জাস্ট প্রতীকী চিত্র আঁকছি। হাইড্রা হচ্ছে কি নিডারিয়া পর্বের একটা আদর্শ এক্সাম্পল। এই যে হাইড্রা যেটা আছে, হাইড্রার মধ্যে হাইড্রা যে আছে, হাইড্রাকে বলা হয় ওরিও প্রতিসম প্রাণী। ঠিক আছে, কেন ভাইয়া, কেন ওরিও প্রতিসম বলা হয়? এটা রিজন হচ্ছে কি, তুমি যদি উপর থেকে হাইড্রাকে দেখো, উপর থেকে তুমি যদি দেখো তাহলে তুমি দেখবা হচ্ছে কি এটা হচ্ছে হাইড্রার উপর থেকে ভিউ। ঠিক আছে, তখন তুমি কি করতে পারবা, হাইড্রাটাকে দেখো, হাইড্রাটাকে তুমি চাইলে এই বরাবর একটা কাটতে পারো, এই বরাবর কাটলে এদিকে যে পার্টটা থাকবে সেই পার্টটার তুমি যদি কি না আয়নার সামনে ধরো, যে ইমেজটা পাবা আর এই ইমেজটা প্রায় সেম। সো একভাবে কাটতে পারতেছো, তুমি চাইলে আবার এই বরাবর কাটতে পারতেছো। তাহলে এই তিনটা, এখানে এই যে তিনটা আছে, এই তিনটার যে ইমেজ পাবা এই তিনটারও ইমেজ ঠিক সেম। ঠিক আছে, আবার ঠিক সেম এখানে এ বরাবর যদি কাটো তাহলে এই তিনটা যেটা আছে ভাইয়া, এই তিনটার ইমেজ প্রায় সেম। বুঝতেছো? সো এটাকে বলা হয় কি উপর দিয়ে লম্বলম্বী। তুমি যদি অসংখ্য ভাগে ভাগ করতে পারো তখন সেটাকে বলবা কি ওরিও প্রতিসম। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রাথমিক নলেজ নিয়ে রাখো, যখন আমরা প্রতিসম নিয়ে বিস্তারিত পড়াশোনা করব তখন আমরা জানতে পারবো। এরপর আসে হচ্ছে কি কোষ টিস্যু মাত্রার প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে কি কোষ টিস্যু মাত্রার প্রাণী। আচ্ছা, কোষ টিস্যু মাত্রা আমি গতকালই বলছিলাম টিস্যু কি জিনিস। টিস্যু হচ্ছে কি বেসিক্যালি কালেকশন অফ সেল, মানে হচ্ছে কতগুলা সেলের সমষ্টি, যারা হচ্ছে কি উৎপত্তিগতভাবে সেম, গঠনও সেম, তারা কাজ করেও সেম। অর্থাৎ তাদের দুইটা, তোমাকে একটি টিস্যুর দুইটা কোষ দিলাম। ঠিক আছে, একটা টিস্যুর দুইটা কোষ দিলাম, তুমি এদের মাঝে তুমি ডিফারেন্স করতে পারবে না, কোনটা যে দুইটা আলাদা বাইর করতে পারবে না। ঠিক আছে, এরা কাজ করবেও সেম, এরা একই জায়গা থেকে তৈরি হয়েছে ভাইয়া। এখন পরিফেরাতে হয় কি জানো, এই যে পরিফেরাতে পাশাপাশি দুইটা কোষ থাকে, তবে কি হয় না, এরা দেখতে সেম না, গঠনগতভাবেও সেম না, কাজও সেম করে না। সো যার কারণে এরা কি গঠন করে না, টিস্যু গঠন করে না। কিন্তু নিডারিয়া পর্বে দেখবা হচ্ছে কি কতগুলা কোষ মিলে টিস্যু গঠন করবে, একটা টিস্যু গঠন করবে, আবার কতগুলা টিস্যু মিলে একটা টিস্যু গঠন করবে। ঠিক আছে, আচ্ছা এটা কালার দিয়ে দেখাই। ঠিক আছে, এরা এক কাজ করবে, এরা উৎপত্তিভাবে একরকম, গঠনগতভাবে একরকম। এরা এক কাজ করবে, এরা উৎপত্তিগতভাবে একরকম, গঠনগতভাবে আরেক রকম। ঠিক আছে, সো দুইটা ডিফারেন্ট টিস্যু, কিন্তু এরা টিস্যু গঠন করবে। তাই এদেরকে বলা হয় কি কোষ টিস্যু মাত্রার প্রাণী। অর্থাৎ কতগুলো কোষ মিলে কি গঠন করে ভাইয়া, টিস্যু গঠন করবে এদের প্রাণীতে। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখার একটা ট্রিক্স শিখিয়ে দেয়। সেটা হচ্ছে কি আমরা জানি কি, একটু ট্রিক্স শিখিয়ে দেখো। কোষ, কতগুলো কোষ মিলে কি গঠিত হয় ভাইয়া, টিস্যু গঠিত হয়। ঠিক আছে, কতগুলো টিস্যু মিলে কি গঠিত হয় ভাইয়া, অঙ্গ গঠিত হয়। ঠিক আছে, আর কতগুলো অঙ্গ মিলে কি গঠিত হয় ভাইয়া, তন্ত্র গঠিত হয়। ঠিক আছে, তন্ত্র গঠিত হয়। আমরা জানি কি পরিফেরা 1 নম্বর পড়বো না, অবশ্যই ভাইয়া 1 নম্বর পড়বো। কোষও এখানে 1 নম্বর না, তাহলে পরিফেরা থেকে দেখবা কোষীয় মাত্রার প্রাণী। ঠিক আছে, আর নিডারিয়া 2 নম্বর পড়বো না, 2 নম্বর পড়বো। তাহলে এখানে কি থাকবে, টিস্যু গঠিত হবে। টিস্যু গঠিত হওয়া মানে কি, কতগুলো কোষ মিলে টিস্যু গঠিত হবে। তো এটা লিখবো কীভাবে, কোষ টিস্যু মাত্রার প্রাণী। বুঝতে পারছি। এরপর 3 নম্বর পর্ব কি প্লাটিহেলমিনথেস। তাহলে এখানে আছে কি অঙ্গ, 3 নম্বর এখানে কি অঙ্গ আছে। তাহলে প্লাটিহেলমিনথেস কি বলবো, কি কতগুলো প্লাটিহেলমিনথেস কি হয়, কতগুলো টিস্যু মিলে অঙ্গ গঠন করে, তাহলে বলবো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এরপর কি আছে, এরপর আছে কি নেমাটোডা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বলবো কি নেমাটোডা মানে কি, তাহলে নেমাটোডা মানে কি অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। মনে থাকবে ভাইয়া। তাহলে আমি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা একটা বৈশিষ্ট্য শিখে গেছি। কীভাবে পড়বো, পরিফেরা যেহেতু এক, এই যে সিরিয়াল যেটা আঁকছি ভাইয়া, সিরিয়ালের মধ্যে 1 নম্বর আছে কি কোষ, তাহলে পরিফেরা যা দেখবো কি কোষীয় মাত্রার প্রাণী। ঠিক আছে, আর দেখো নিডারিয়া যেহেতু 2 নম্বর পড়বো, 2 নম্বরে আছে কি টিস্যু আছে। অর্থাৎ কতগুলো কোষ মিলে কি গঠিত হবে ভাইয়া, টিস্যু গঠিত হবে। ঠিক আছে, তাহলে কী হবে, এটাকে বলা হয় কি কোষ টিস্যু মাত্রার প্রাণী। ঠিক আছে, তাহলে 3 নম্বর পর্ব কি জানি, এখানে 3 নম্বর পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস এবং এখানে 3 নম্বর হচ্ছে অঙ্গ। তাহলে মনে রাখবো 3 এ 3, অর্থাৎ টিস্যু আর অঙ্গ, টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। 4 নম্বর হচ্ছে কি নেমাটোডা। তাহলে নেমাটোডা কি হবে, তোমার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হবে। বুঝে গেছি। আচ্ছা, এরপর সেটা হচ্ছে কি এই প্রাণীগুলো হচ্ছে কি ডিপ্লোব্লাস্টিক। নামে আছে কি ডিপ্লো মানে হচ্ছে মনে রাখবা হচ্ছে কি 2 ডিপ্লয়েড। ঠিক আছে, ডিপ্লয়েড মানে হচ্ছে কি যে 2 এর না, অর্থাৎ 2 থাকবে ডাবল।
ডিপ্লো শব্দটা আসছে বেসিক্যালি ডাবল থেকে। ব্লাস্টিং মানে হচ্ছে কি ভাইয়া কুশ। সো এখানে কুশ বোঝাচ্ছে না, এটা হচ্ছে কুশের স্তর বোঝাচ্ছে আর কি, এমনি নর্মালি কুশ, ঠিক আছে। আচ্ছা দেখো, দুইটা টার্ম পাবা বায়োলজিক্যাল টার্ম, যদি কোনো ওয়ার্ডের শেষে যদি সাইট পাও তাহলে বুঝবা ওইটা একটা কি কোষ, ঠিক আছে। আর যদি ব্লাস্টও পাও তাহলে এটা বুঝবা কি এটাও কোষ। এখন দুইটার মাঝে ডিফারেন্স কি, কখন সাইট হবে কখন ব্লাস্ট হবে। এখন দেখো সাইট আছে না, সাইট সাইট বলতে বোঝায় কি জানো, পরিণত কোষ, ঠিক আছে। সাইট মানে কি ভাইয়া পরিণত কোষ। এবং দেখো আছে না, ব্লাস্টের আছে না, বফর ব্লাস্ট বফর বাচ্চা কোষ, বাচ্চা কোষ মানে কি অপরিণত কোষ। তাহলে যদি কোথাও কি দেখাও অপরিণত কোষ বোঝায় তখন বুঝবা হচ্ছে কি সেখানে কি ইউজ হবে, কি টার্ম ইউজ হবে, ব্লাস্ট ইউজ হবে। সো ডিপ্লোপ্লাস্টিক মানে হচ্ছে এখানে ডাবল কোষস্থ থাকবে এবং কোষগুলা কি হবে অপরিণত হবে, বুঝতে পারছি। আচ্ছা এরপর যে আমি একটা উদাহরণ দেই, এখানে কোষস্তর বা এখানে একটু তোমাকে একটা কনসেপ্ট শিখাই দিই যে ভ্রূণীয় কোষস্থ জিনিসটা কি। দেখো এটা একটা হচ্ছে মেল গেমেট মানে শুক্রাণু, ঠিক আছে। আর এটা হচ্ছে কি একটা ফিমেল গেমেট বা হচ্ছে ডিম্বাণু। এখন আমরা জানি হচ্ছে কি শুক্রাণু হচ্ছে এন হয় আর হচ্ছে ডিম্বাণু হচ্ছে এন। সো শুক্রাণু এবং ডিম্বাণুর ফিউশন হবে, ঠিক আছে। আর ফিউশন হওয়ার ফলে কি হবে, একটা জাইগোট গঠিত হবে যেটা হচ্ছে 2n। এখন আমরা তো হচ্ছে বহুকোষী, এখন আমরা বহুকোষী প্রাণী না, সো জাইগোট তো হচ্ছে একটা কোষ। তাহলে সেই একটা কোষ ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে কি হবে, একটা পুরা মানব দেহ সৃষ্টি হবে। সো এই যে জাইগোটটা বিভিন্ন ভাগে বিভাজিত হইতেছে, সেই বিভাজনটাকে বলা হয় কি ভাইয়া ক্লিভেজ। তাহলে জাইগোটের বিভাজন কি বলা হয় কি, জাইগোটের আমরা এখানে লিখে দিব। তাহলে ক্লিভেজ কাকে বলে ভাইয়া, ক্লিভেজ বলে হচ্ছে কি জাইগোটের বিভাজনকে বলা হয় কি, জাইগোটের বিভাজনকে জাইগোটের বিভাজনকে কি বলা হয়, ক্লিভেজ বলা হয়, ক্লিভেজ বলা হয়। এখন ঢাকা ভার্সিটিতে যদি প্রশ্ন বেশি ঘুরাইতে যায় তখন ক্লিভেজ না দিয়ে সেখানে কি দিতে পারে, সম্ভেদ দিতে পারে, যাহাই ক্লিভেজ তাহাই সম্ভেদ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, সো সেই ক্লিভেজটা ক্রমান্বয়ে বিভাজিত হয়ে কতগুলো কোষ সৃষ্টি করছে, একটার পাশে একটা বিন্যস্ত কতগুলো কোষ সৃষ্টি করছে। সেই কোষস্তরগুলোকে তোমাকে দেখে মনে হবে যে একটা ছোট একটা মাংসপিণ্ডের মতো মনে হবে, ঠিক আছে। সো যেটাকে বলা হয় কি ভাইয়া, যেটাকে বলা হয় কি মরুলা, মরুলা, মফর কি মাংসপিণ্ড, ঠিক আছে। সরি আমি ভুল লিখতেছি, যেটাকে কি বলা হয় ভাইয়া মরুলা। তাহলে মরুলা কি জাইগোটের ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে অনেকগুলা কোষের একটা স্তূপ বা তৈরি হয়, যেটা মাংসপিণ্ডের মতো মনে হয় ছোট একটা, যেটাকে বলা হয় কি মরুলা, ঠিক আছে। এরপর এই যে মরুলা যেগুলার কোষ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কী হয়, মরুলাতে কোষগুলোর মাঝখানে কোনো ফাঁকা স্থান তো থাকে না, কিন্তু দেখো এখানে দেখবা হচ্ছে কি কোষগুলা পরস্পরের সাথে লাইনিং হয়ে যায়, একটার পাশে একটা দাঁড়ায় যায়, ঠিক আছে, একটার সাথে একটা কানেক্টেড হয়ে যায়। কানেক্টেড হওয়ার ফলে তোমার একটা আবরণের মতো সৃষ্টি হয় অনেকটা, যেই আবরণের ভেতর যে লেয়ারের ভেতর একটা তুমি কি পাবা, গহ্বর পাবা, ঠিক আছে। এই যে গহ্বরটা যেটা আছে সেটার নাম কি ভাইয়া, সেটার নাম হচ্ছে কি ব্লাস্টোসিল, যেটার নাম কি ভাইয়া ব্লাস্টোসিল, ঠিক আছে। এই যে স্টেজ যেটা আছে সেটার নাম কি ভাইয়া ব্লাস্টোলা, স্টেজ নাম কি ভাইয়া ব্লাস্টোলা। তাহলে ব্লাস্টোলা কি, মরুলার কোষগুলা যখন পরস্পরের সাথে লাইনিং হয় এবং মাঝখানে একটা গহ্বর সৃষ্টি করে তখন যে দশাটা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় ভাইয়া ব্লাস্টোলা, এবং মাঝখানে যে গহ্বরটা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয় ব্লাস্টোসিল। আচ্ছা বায়োলজিক্যাল টার্ম তোমাকে কয়েকটা টার্ম মুখস্থ রাখতে হবে, তুমি যদি টার্মগুলো মুখস্থ রাখো তুমি নতুন নতুন ওয়ার্ড শুনে শুনে ধুমধাম বুঝে যাবা যে এটা দ্বারা কী বোঝাইতেছে বা এটা কী জিনিস বুঝে যাবা। তাহলে দেখো এই ব্লাস্টো আছে না, ব্লাস্টো মানে বোঝায় কি ব্লাস্টোলা, ব্লাস্টো শব্দটা আসছে কই থেকে, ব্লাস্টোলা শব্দ থেকে, অর্থাৎ এটা একটা ব্লাস্টোলা স্টেজের জিনিস। আর লাস্ট আছে কি সিল থেকে মনে রাখবা হচ্ছে কি সিল মানে হচ্ছে কি ক্যাভিটি, আমরা বলি না দাঁতের ক্যাভিটি মানে হচ্ছে কি দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া। সো ক্যাভিটি মানে হচ্ছে এমনি নর্মালি গর্ত। তাহলে ব্লাস্টোসিল মানে হচ্ছে একটা ব্লাস্টোলা স্টেজের গর্ত। আর এই যে ব্লাস্টোলা শব্দটা ব্লাস্ট শব্দের সাথে মিল আছে না, ব্লাস্টোলা শব্দটা ব্লাস্ট শব্দের সাথে মিল আছে না, তাহলে বুঝে যাব কি ব্লাস্টোলা স্টেজের যতগুলো কোষ আছে সেগুলো কি হয় ভাইয়া অপরিণত কোষ হয়, বুঝতে পারছি। আচ্ছা এরপর দেখবা কিছু কিছু কোষ এখানে থাকা কিছু কিছু কোষ একটু উপরের দিকে উঠে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে। উপরের দিকে দেখো এখানে কোষটা ছিল একটু উপরের দিকে উঠে যাইতে চাচ্ছে, ঠিক আছে। সো এদিকে উপরের দিকে উঠে যাইতে চাইলে কি হবে, এখানে একটা তোমার খাঁজের মতো সৃষ্টি হবে।
সো খাঁজের মতো সৃষ্টি হইতে একসময় কী হবে, এটা দুইটা লেয়ারের মতো মনে হবে। দেখো এখানে একটা লেয়ার, এদিকে এখানে একটা লেয়ার, এর ভিতরে এদিকে এখানে একটা লেয়ার, ঠিক আছে। সো এই স্টেজটাকে বলা হয় কি ভাইয়া, যেখানে হচ্ছে কি ব্লাস্টোলা যে স্টেজ ছিল, ব্লাস্টোলা স্টেজের কোষগুলা দুইটা স্তরে বিন্যস্ত হয়ে যায়, সেটা কি বলা হয় ভাইয়া, গ্যাস্টোলা, যেগুলো কি গ্যাস্টোলা, গ্যাস্টোলা, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু কিছু প্রাণীতে দেখবা হচ্ছে কি এই যে গ্যাস্ট্রোলা স্টেজে দুইটা লেয়ারে সজ্জিত হবে, কিছু কিছু প্রাণীতে সেটা 3 স্তরে সজ্জিত হবে। যারা 2 স্তরে সজ্জিত হবে তাদেরকে কি বলা হয়, ডিপ্লোব্লাস্টিক অথবা ভ্রূণীয় দ্বিস্তরীয় প্রাণী, তাদের কি বলা হয় কি ভাইয়া, ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে কি, যখন গ্যাস্ট্রোলা স্টেজে ছিল তাদের কোষগুলা, ভ্রূণীয় কোষগুলা কি কয়টা স্তরে ছিল, 2টা স্তরে বিন্যস্ত ছিল। আর যারা দেখবা হচ্ছে কি যে গ্যাস্ট্রোলা স্টেজ 3টা স্তরে থাকে, তাদেরকে বলা কি ট্রিপ্লোব্লাস্টিক বা কি ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণী, ভ্রূণীয় ত্রিস্তরী প্রাণী। তাহলে ডিপ্লোব্লাস্টিক মানে কি, তাহলে এখানে লিখে ফেলবো, এটা হচ্ছে কি ভ্রূণীয় দ্বিস্তরী, ঠিক আছে, দ্বিস্তরী, বুঝতে পারছি। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে কি, এই যে হাইড্রা যখন দেখবা, হাইড্রা বলতেছি নিডারিয়া পর্বের প্রাণীরা দেখবা হচ্ছে ভ্রূণীয় যখন গঠন হয় গ্যাস্ট্রোলা স্টেজে, তাদের যে ব্লাস্টোলার মধ্যে যে কোষগুলা ছিল সেগুলো 2টা বরাবর বিভাজন হয়ে যায়, 2টা লেয়ার বরাবর থাকে, সেটাকে ডিপ্লোব্লাস্টিক বলে। এখন ভাইয়া মনে রাখবো কীভাবে, সেম ট্রিক্স, আমরা জানি কি পরিফেরা 2 নম্বর পর্ব, 2 থেকে মনে রাখবো কি ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। আচ্ছা, আমরা বলছি কি হয়তো 2 স্তরে সজ্জিত হবে, না হলে 3 স্তরে সজ্জিত হবে, ঠিক আছে। পরিফেরা 1 না, তাহলে 1 স্তরে সজ্জিত হবে এরকম কোনো কথা ছিল না। তাই তুমি বলবা হচ্ছে পরিফেরাতে কি নাই, কোনো কোষস্তরে সৃষ্টি হয় না। কারণ কি, এমনি নর্মালি কি পরিফেরা যেহেতু এক, আমাদের ট্রিক্স অনুযায়ী কি হওয়ার কথা, পরিফেরাতে ভ্রূণের যে গ্যাস্ট্রোলা স্টেজে কোষগুলো 1 স্তরে সজ্জিত হওয়ার কথা, কিন্তু হয় কি 1 স্তর বলে কোনো জিনিস এক্সিস্ট করে না। সো আমরা বলে দিব কি পরিফেরাতে কি থাকে না, কোনো কোষস্তর, ভ্রূণীয় কোষস্তর সৃষ্টি হয় না, বুঝতে পারছি। এটা একটা পরিফেরার বৈশিষ্ট্য আকারে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা জানি কি প্লাটিহেলমিনথেস আছে না, প্লাটিহেলমিনথেস, এরপরের পর্ব কি প্লাটিহেলমিনথেস। আচ্ছা, এই যে প্লাটিহেলমিনথেস যেটা আছে, প্লাটিহেলমিনথেস, হেলমিনথেস বা হেলমিনথেস হোয়াটএভার, এই যে প্লাটিহেলমিনথেস কত নম্বর পর্ব, প্লাটিহেলমিনথেসটা হচ্ছে ভাইয়া 3 নম্বর পর্ব। আর আমরা জানি কি ভ্রূণীয় 3 স্তর সম্ভব, অবশ্যই সম্ভব ভাইয়া, যে ট্রিপ্লোব্লাস্টিক, তাহলে হচ্ছে মনে রাখবা প্লাটিহেলমিনথেস হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী, অর্থাৎ ভ্রূণ যে গ্যাস্ট্রোলা স্টেজে ব্লাস্টোলার কোষগুলো কয়টা স্তরে বিন্যস্ত ছিল, 3টা স্তরে বিন্যস্ত ছিল, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন এরপর আছে কি নেমাটোডা। নেমাটোডা যেহেতু 4, তাহলে 4 স্তর হওয়ার কথা, কিন্তু 4 স্তর এক্সিস্ট করে না। তো 4 স্তর যেহেতু এক্সিস্ট করে না, সো মনে রাখবো প্লাটিহেলমিনথেস, বাকি সবাই হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ 3 স্তর থাকে। এটা একটা ট্রিক্স, ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে। সো ভাই এখানে একটা পরিফেরার নিডারিয়ার একটা ফেমাস এক্সাম্পল হাইড্রা দিছি। হাইড্রা হচ্ছে কি পরিফেরার আদর্শ এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হাইড্রা যদি দেখো, এই যে হাইড্রাতে দেখবা, এটা ধর একটা হাইড্রা, এই হাইড্রা যেটা আছে, হাইড্রাতে কি হয়, এই যে মুখের চারপাশে কতগুলা কি থাকে, মুখের চারপাশে কতগুলো আঙ্গুলের মতো বিক্ষেপ থাকে, আঙ্গুলের মতো বিক্ষেপ মানে কতগুলো এক্সট্রা উপাঙ্গের মতো বের হয়, যেগুলো কি করতে পারে, নড়াচড়া করতে পারে। এই যে জিনিসগুলোকে বলা হয় কি কোর্সিকা। কোর্সিকা মানে কি, তাহলে হাইড্রা বা হচ্ছে নিডারিয়া পর্বে প্রাণীদের মুখের চারপাশে থাকা কিছু কি আঙ্গুলের মতো নরনক্ষম উপাঙ্গ, ঠিক আছে, যাদেরকে বলা হয় কি কোর্সিকা। আচ্ছা, এই যে কোর্সিকার এখানে কি থাকে, হাইড্রা যে একটা নিডারিয়া পর্বের প্রাণী, কোর্সিকার কেন্দ্রে থাকবে হচ্ছে মুখ। এই কোর্সিকার কাজ কি জানো, কোর্সিকার কাজ হচ্ছে, এখানে একটা জীব আসছে, ধরো অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে এখানে একটা প্রাণী আসছে, সে প্রাণীটাকে সে শিকার করবে, তখন কি সে কোর্সিকা দিয়ে প্রাণীটাকে ধরে বেঁধে তার মুখের মধ্যে কী করবে, নিয়ে আসবে, মুখের মধ্যে নিয়ে আসবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন হয় কি যে মুখের মধ্যে যখন নিয়ে আসে, সো আমি যে হাইড্রা থেকে যদি এদিক বরাবর কেটে একটা লেটার এদিক বরাবর কাটলাম এবং উপর থেকে নিচ বরাবর কাটলাম, তখন তুমি ভিউটা এরকম পাবা, ঠিক আছে। সো দেখবা হচ্ছে কি হাইড্রাতে এমনি নর্মালি হয় কি ভ্রূণীয় অবস্থাতে 2 স্তর থাকে, কিন্তু যখন তারা বড় হয়েও তাদেরই কয় স্তর থাকে, তাদেরও এমনি নর্মালি 2 স্তর থাকে, ঠিক আছে। আচ্ছা, দেখবা হচ্ছে কি যে বাইরের দিকে কিছু কোষ থাকে, বাইরের দিকে কিছু কোষ থাকে, ঠিক আছে, আর ভেতরের দিকে কিছু কোষ থাকে। বাইরের দিকে যে কোষগুলো থাকে তাদেরকে বলা হয় কি ভাইয়া, তাদেরকে বলা হয় কি এপিডার্মিস, তাদেরকে বলা হয় কি ভাইয়া এপিডার্মিস,
এপি মানে বাইরে বা উপরে, ঠিক আছে? এপি মানে হচ্ছে কি বাইরে বা উপরে, বাইরে বা উপরে। তাহলে এপিডার্মিস মানে কি? এটা হচ্ছে বাইরের লেয়ার বা উপরের লেয়ার। সো এটা যেহেতু বাইরের লেয়ার সেজন্য এটাকে বলা হয় কি এপিডার্মিস বলা হয়। আর এটা যেহেতু ভেতরে তাই এটাকে বলা হয় কি এন্ডোডার্মিস। এটাকে বলা হয় কি ভাইয়া এন্ডোডার্মিস, ঠিক আছে? এন্ডোডার্মিস। এখন ভাইয়া তোমাকে আমি বললাম যে দুইটা লেয়ার তুমি একসাথে বসায় রাখো, তারা দুইটা কোষ আছে, তারা কি পরস্পরের সাথে এমনি নর্মালি কানেক্টেড থাকে না? সো যেহেতু কানেক্টেড থাকে না, তারা একত্রিত থাকবে না। তাদের মাঝখানে আমাকে তাদের আটকে রাখার জন্য, একটার সাথে একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে আটকে রাখার জন্য আমাকে সামথিং কিছু একটা দিতে হবে এই বরাবর, এই যে মাঝখানে কিছু একটা দিতে হবে। সো সেই জিনিসটা দেওয়ার ব্যবস্থা আমরা একটু পরে পড়বো, প্রবলি উপরে আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে কি এপিডার্মিস, সরি এন্ডোডার্মিস। এটা হচ্ছে কি ভাইয়া এন্ডোডার্মিস, ঠিক আছে? ধরো এটা ভেতরের দিকে আর এটা হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে কি তাহলে এপিডার্মিস ভাইয়া। তাহলে এই এন্ডোডার্মিস এবং এপিডার্মিসের মাঝখানে কি থাকে ভাইয়া? থকথকে কিছু জেলির মতো পদার্থ থাকে, ঠিক আছে? থকথকে জেলির মতো পদার্থ, আঠালো পদার্থ, যাদেরকে বলা হয় কি ভাইয়া মেসোগ্লিয়া। আমরা জানি কি মেসো মানে হচ্ছে কি মাঝখানে, মেসো মানে কি ভাইয়া মাঝখানে, আর গ্লিয়া মানে হচ্ছে কি গ্লো। গ্লিয়া শব্দটার মানে হচ্ছে কিছু গ্লো বা আঠা, ওই যে বিভিন্ন জিনিসপাতি আটকে রাখার জন্য আমরা আঠা ইউজ করি না, সুপার গ্লো, মাস্টার গ্লো, এরকম যেগুলো গ্লো ইউজ করি সেগুলো মানে হচ্ছে কি সেগুলোর কাজ কি আঠালো টাইপের পদার্থ, যেগুলো হচ্ছে দুইটা জিনিসকে আটকে রাখে। সো এই মেসোগ্লিয়া হচ্ছে কি এক টাইপের গ্লো টাইপের পদার্থ, যেটা দুইটা লেয়ারকে কী করে পরস্পরের সাথে আটকায় রাখে, বুঝতে পারছি? এবং এই যে মেসোগ্লিয়ার মাঝখানে কি থাকে? কিছু অ্যামিবোসাইট থাকে। অ্যামিবোসাইট কি জিনিস ভাইয়া? অ্যামিবোসাইট হচ্ছে কি অ্যামিবার মতো কিছু কোষ। অ্যামিবা যেরকম নিজের শেপটা চেঞ্জ করতে পারে, এই অ্যামিবোসাইটগুলোও কী করতে পারে? নিজের শেপটা চেঞ্জ করতে পারে। আর নিজের শেপ চেঞ্জ করার মাধ্যমে কী হয়? কোনো জীবাণু যদি প্রবেশ করে সেই জীবাণুটাকে এরা কী করতে পারে? ভক্ষণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা জিনিস পড়বো, সেখানে হচ্ছে কি যখন কোনো প্রাণীকে হাইড্রা যখন তার মুখের ভেতরে ঢুকাই দিল, তখন সেই প্রাণীটা এখানে চলে আসছে না ভাইয়া? এখানে চলে আসছে। আর এখানে যেহেতু চলে আসছে, দেখো ভেতরের কোষ যেগুলো আছে, ভেতরের দিকের কোষ যেগুলো আছে, সেগুলো কী করে? তখন ওই প্রাণীটাকে হজম করার জন্য এখান থেকে কী করে? বিভিন্ন যে পরিপাককারী এনজাইম যেগুলো আছে সেগুলো ক্ষরণ করে। তো প্রাণীটা কি হয়ে যায়? এখানেই পরিপাক হয়ে যায়। তখন পরিপাকের ফলে যেসব পুষ্টি উপাদান যেগুলো তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড বা সরল খাদ্যে যেটা পরিণত হয়, সেগুলা কী করে ফেলে? কোষগুলা অ্যাবজর্পশন করে ফেলে। বুঝতে পারছি? অর্থাৎ আমি আরেকবার রিক্যাপ যদি করি, হাইড্রার ভেতরের দিকের যে লেয়ারটা আছে সেই লেয়ারের কোষগুলা কি হয়? কোষগুলা কী করে? বিভিন্ন পরিপাককারী এনজাইম ক্ষরণ করে। যখন হাইড্রা কোনো প্রাণীকে খায় তখন কি হয়? প্রাণীটা তার দেহের ভেতরে প্রবেশ করে, তখন কি করে? বিভিন্ন এনজাইম ক্ষরণ করার কারণে প্রাণীটা পরিপাক হয়ে কি সে পরিণত হয়? সরল খাদ্যে পরিণত হয়। তখন কোষগুলা কি করে ফেলে? সরল খাদ্যটা শোষণ করে ফেলে। তাহলে এই যে লেয়ারটা আছে না, বা এন্ডোডার্মিস বা ভেতরের লেয়ার যেটা আছে, সে লেয়ারটা হইতেছে কি? সে লেয়ারটা তোমার পরিপাকের কাজ করতেছে, ঠিক আছে? সেটাকে আমরা বলতে পারি পরিপাকত্বক। সো এন্ডোডার্মিস যেটা আছে সেটার নাম কি ভাইয়া? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে গ্যাস্ট্রো মানে হচ্ছে কি পরিপাক, আমরা পড়ছিলাম না? আমরা যারা হচ্ছে কি যারা হচ্ছে কি দেখবা হচ্ছে কি পরিপাক তন্ত্র নিয়ে যে সকল ডাক্তার থাকে তাদের বলা হয় কি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডক্টরস বলা হয়, বা গ্যাস্ট্রো কি বলে? আমি তো নিজে এখন মুখ থেকে ছুটে গেছি, জিনিসটা মাথায় আসতেছে, মুখে আসতেছে না। আচ্ছা ভুলে গেছি। আচ্ছা দেখো, গ্যাস্ট্রো মানে হচ্ছে বেসিক্যালি পরিপাক, ঠিক আছে? গ্যাস্ট্রিক যখন পড়বা, ঠিক আছে? আচ্ছা দেখো, পরিপাক, তাহলে এটা একটা ত্বক যেটা এখানে কি হয়? পরিপাক হয়, ঠিক আছে? আচ্ছা, ডার্মিস মানে হচ্ছে ভাইয়া ত্বক। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস পড়বো, হাইড্রাতে কোর্সিকাতে দেখবা কোর্সিকা সহ সারা দেহে কি থাকে? কতগুলো স্পেশাল টাইপ অফ সেল থাকে, যাদের নাম হচ্ছে কি ভাইয়া? নিডোসাইট, ঠিক আছে? যাদের নাম কি ভাইয়া? নিডোসাইট। নিডো মানে কি? নিডো মানে হচ্ছে কি ভাইয়া? নিডল, ঠিক আছে? আচ্ছা, এখন নিডল, তাহলে এটা একটা সাইট, বা এটা সাইট হবে, সাইট যেটা হচ্ছে কি ধারণ করে? নিডল ধারণ করে। এখন একটা নিডলকে তুমি তো ধীরে রাখতে পারবা না, ঠিক আছে? সো তখন সে নিডালটা থাকে কই? নেমাটোসিস্টের মধ্যে থাকে। দেখো আমি বলি, এখানে যে কোর্সিকা যেটা আছে, কোর্সিকার মধ্যে ধরো একটা আমি নেমাটোসিস্ট রাখছি, এটা ধরো টোটাল একটা নেমাটোসিস্ট,
এটা একটা টোটাল একটা নেমাটো কি বলে নিডোসাইট। নিডোসাইটের মধ্যে দেখো এখানে একটা কি আছে না, এখানে একটা আলাদা করে একটা থলের মতো আছে না, থলের মতো, সেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। দেখো সিস্ট মানে কি ভাইয়া, সিস্ট মানে হচ্ছে থলে, বায়োলজিক্যাল ওয়ার্ড সিস্ট মানে হচ্ছে কি ভাইয়া, থলে। তাহলে এই যে থলের মতো যেটা দেখতেছো সেটা হচ্ছে কি নেমাটোসিস্ট। এই যে নেমাটোসিস্টের মধ্যেই দেখো কাটা আছে না একটা, তাহলে কাটা বা সুই টাইপের আছে, ঠিক আছে। তাহলে নিডারিয়া পর্বের একটা প্রাণীদের বৈশিষ্ট্য বলছিলাম কি, এদের দেহে কাটা থাকবে। তাহলে এই সেই কাটা, ঠিক আছে, এই সেই কাটা। তুমি যদি নিডারিয়া পর্বে দেখো তাহলে এখানে কি দেখবা, 23 টাইপের কাটা দেখবা। আর আমরা একটু আগে বলছিলাম নিডারিয়া পর্বের একটা কি, নিডারিয়া পর্বের একটা আদর্শ উদাহরণ, নিডারিয়া পর্বের আদর্শ উদাহরণ কি ভাইয়া, হাইড্রা, ঠিক আছে। হাইড্রাতে 4 টাইপের দেখা যায়। সো মনে রাখবা নিডারিয়া পর্বে এমনি নর্মালি 23 টাইপের কি দেখা যায়, নিডারিয়া দেখা যায়, নেমাটোসিস্ট দেখা যায়। তবে হাইড্রাতে কয় টাইপের পাওয়া যায়, 4 টাইপের পাওয়া যায়। এবং এই যে নেমাটোসিস্ট যেখানে কাটা থাকবে, তাহলে কাটা বা হচ্ছে কি যে কাটা ইউজ করে কেন, কোনো উদ্ভিদ বা যে কেউ কাটা ইউজ করে কেন, তার আত্মরক্ষার জন্য, ঠিক আছে। সে ধরো তারকে কেউ কোনো একটা প্রাণী তাকে অ্যাটাক করতে আসছে, তখন সে কাঁটাটা ফুটাই দিবে। তাহলে কী হবে, কাঁটাটা ফুটাই দিলে তাহলে প্রাণীটা থেকে সে বেঁচে যাবে। ঠিক সেম ধরো কোনো প্রাণীকে সে শিকার করতে গেছে, তাহলে সে কী করবে, এটা কাঁটাটা ফুটাই দিবে, তাহলে শিকার ইউজ হবে। আর শিকার বা কাঁটাটা, শিকার বা আত্মরক্ষা কীভাবে ইউজ করবে, কাঁটাটা ফুটাই দেওয়ার মাধ্যমে বা দংশন করার মাধ্যমে, ঠিক আছে। এবং আমরা যখন হাইড্রা পড়বো তখন দেখবো হচ্ছে কি চলনেও এই যে কাঁটাটা বা তোমার নেমাটোসিসটা সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে কি যে বহুরূপিতা। বহু মানে হচ্ছে কি, যেটার ইংলিশ নাম হচ্ছে পলি, ঠিক আছে। আচ্ছা, পলি মানে হচ্ছে বহু, আর মরফিজম মর্ফ শব্দটা আসছে বেশির অঙ্গ সংস্থানবিদ্যা। তুমি যখন মেডিকেলে উঠবা তখন একটা টার্ম পাবা, সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে কি অঙ্গ সংস্থানবিদ্যা। আচ্ছা, পলিমরফিজম মানে হচ্ছে বহুরূপিতা। বহুরূপিতা মানে হচ্ছে কি এরা এক এক সময় এক একভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। এখন দেখতে লাগবে এরকম, তারা ধরো চেঞ্জ হয়ে দেখবা, তুমি এদের দুইটার মধ্যে ডিফারেন্স করতে পারবে না, আর দুইটা দুই রকম হয়ে যাবে, ঠিক আছে, যেটাকে বলা হয় পলিমরফিজম। সো এই যে পলিমরফিজম বা বহুরূপিতার সদস্যের একক হচ্ছে কি পলিপ এবং মেডুসা। এটা মাথায় রাখবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে নিডারিয়া পর্বের বহুরূপিতার একক হচ্ছে কি পলিপ এবং মেডুসা, ঠিক আছে, পলিপ এবং কি মেডুসা, ঠিক আছে। আচ্ছা, এই যে পলিপ এবং মেডুসা, পলিপ যেটা আছে, পলিপ শব্দটা হচ্ছে কি পলিপ শব্দটা একটা মেডিকেল ওয়ার্ড টার্মও আছে। পলিপ মানে একটা ছোটো একটা মাংসপিণ্ড, অনেকের নাকের মধ্যে দেখবা হচ্ছে কিন্তু মাংসপিণ্ড ফুলে যায়, ঠিক আছে, নাকের মশলগুলো একটু ফুলে মাংসপিণ্ডের মধ্যে একটা লেয়ার সৃষ্টি হয়, তো সেটাও কে বলা হয় কি পলিপ বলা হয়। সো দেখো এই যে পলিপ দশায় যখন চলে যায় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা স্থবির হয়ে যায়। স্থবির মানে হচ্ছে কি নিশ্চল বা একদম মুভ করতে পারে না, ঠিক আছে। আর যখনই মুভ করতে পারে না তখন সেটার যে রিপ্রোডাকশন সিস্টেম বা হচ্ছে কি পরবর্তী প্রজন্ম রেখে যাওয়ার সিস্টেমটা কিসে পরিণত হয়, অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা কি ভাইয়া, তাহলে কি যখন পলিপ দশায় থাকে একটা নিডারিয়া পর্বী প্রাণী, তখন সেটা কি হয়ে যায়, মানে নিশ্চল হয়ে যায়, ঠিক আছে। তো দেখো তুমি কীভাবে মনে রাখবা, বলছি কি মাংসপিণ্ড মানে হচ্ছে একটু ফুলে টুলে যাবে না, ফুলে গেলে কি দেখে একটা গুলুমুলু মাংসপিণ্ডের মতো লাগে না। সো দেখো যখন কেউ একদম ফুলে টুলে যায় বা মাংস অতিরিক্ত বড় মাংস টাংস ফুলে যায়, তখন কী হয়, সে স্থবির হয়ে যায়, সে নড়াচড়া করতে পারে না। আর যখনই নড়াচড়া করতে পারে না তখন কী হবে না, সেক্সুয়ালি প্রোডাকশন হবে না, ওজন হবে, ঠিক আছে। এই জিনিসটা ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট যেগুলো বলতেছি এখন। এরপর হচ্ছে মেডুসা, মফর মুক্ত, আর যেখানেই মুক্ত সেখানেই কী হবে, অতিরিক্ত পরিমাণ সেক্সুয়ালি প্রোডাকশন হবে, ঠিক আছে। তাহলে এটার নাম কি ভাইয়া, যৌন জনন হবে। তাহলে মেডুসা স্টেজে হাইড্রা তার পরবর্তী প্রজন্ম রেখে যায় কীভাবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনজনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, জীবনচক্রে এটা কি হয়, সিলিয়াযুক্ত, নট সিলিয়ামুক্ত, সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা থাকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাকে একটা জিনিস বুঝাই, এখানে মেডিকেল পড়তে পরীক্ষায় কী করবে জানো, সিলিয়ামুক্ত প্লানুলা লার্ভা দশা লেখা দিবে। একটা অপশানে লাগাবে হচ্ছে সিলিয়াযুক্ত, একটাতে লাগাবে সিলিয়ামুক্ত। তুমি শিখে গেছো প্লানুলা লার্ভা দশা দেখেছি, কিন্তু সিলিয়াযুক্ত নাকি সিলিয়ামুক্ত বুঝবা না, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা। এরপর আসে জীবনচক্র জিনিসটা আমি একটু যদি বুঝাই বলি, সেটা হচ্ছে ধরো প্রথমে ধরো একটা মানুষ কি হইলো, সে ধরো গ্যামেট ছিল, এটা হচ্ছে তার ধরো তার বাবার কি স্পার্ম শুক্রাণু, ঠিক আছে। এটা হচ্ছে ধরো তার মার ডিমাণু, তাহলে এটাও এন, তাহলে হ্যাপ্লয়েড না, এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড না ভাইয়া। তারা কি হবে, একসাথে ফিউশন হয়ে কি গঠন করবে, জাইগোট গঠন করবে, জাইগোট। সে জাইগোটটা ক্রমান্বয়ে বিভাজনের মাধ্যমে কী হবে, দেহে, মানব দেহে বা কোথাও একটা প্রাণীতে পরিণত হবে, যে প্রাণীটা হচ্ছে 2N। আবার সেই প্রাণীটা থেকে কোনো গ্যামেট সৃষ্টি হবে, হয় শুক্রাণু হয় ডিম্বাণু। ফর এক্সাম্পল এটা ছেলে ছিল, তাই শুক্রাণু তৈরি হলো, শুক্রাণুটা N। তাহলে দেখো
এই যে চক্রটাতে কি ঘটতেছে দেখো, একবার এন হইতেছে বা হ্যাপ্লয়েড হইতেছে, একটা হচ্ছে ডিপ্লয়েড হইতেছে টুয়াইজ এন, কন্টিনিউয়াসলি এন থেকে টুয়াইজ এন হইতেছে, আবার টুয়াইজ এন থেকে এন হইতেছে না, ঠিক আছে। সো এই যে জীবনে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার ক্রমান্বয়ে পরিবর্তনটাকে বলা হয় কি ভাইয়া, জীবনচক্র। তাহলে জীবনচক্র কি, কোনো প্রজাতির হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড চক্রের মধ্যে কি যে চক্রাকারে যেটা ঘুরে, হ্যাপ্লয়েড থেকে একবার ডিপ্লয়েড হয়, আবার ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড হয়। সো এই যে ক্রমান্বয়ে ঘোরাটাকে বলা হয় কি ভাইয়া, জীবনচক্র। এবং ভাইয়া একটু আগে বলছিলাম যে পরিফেরা পর্ব, নিডারিয়া পর্ব, এরা কি হয়, পানিতে থাকে, কারণ এরা সবচেয়ে উন্নত। প্লাটিহেলমিনথেসেরও দেখবে পানিতে, কিছু পানিতে থাকে, কিছু কিছু দেখবে হচ্ছে ডাঙায় থাকতেছে আস্তে আস্তে, মানে আস্তে আস্তে এরা উন্নত হচ্ছে। আমি বলতেছি না হচ্ছে পরিফেরা থেকে নিডারিয়া, পরিফেরা বিবর্তন হয়ে নিডারিয়া হয়েছে, বিলিভ করি না। বাট আমরা বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই, পরিফেরা পর্বের প্রাণীগুলো যেহেতু বেশি অনুন্নত, তারা পানিতে থাকে, নিডারিয়াও যেহেতু বেশি অনুন্নত, তাই পানিতে থাকে। প্লাটিহেলমিনথেস একটু এদের থেকে হালকা স্লাইডলি উন্নত, তাইরা কি দেখবে কিছু পানি থাকবে, কিছু ডাঙায় থাকবে, এভাবে আস্তে 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 ইভলভ হইতে থাকে, বা সরি ইভলভ না, মানে হচ্ছে আস্তে আস্তে উন্নত হইতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এতে দেখবো হচ্ছে কি 20 প্রজাতিরই হচ্ছে কি বেসিক্যালি মিঠা পানিতে থাকে। 1000 টাইপের, 1000-এর অধিক প্রজাতির মধ্যে জাস্ট 20 প্রজাতি ঘিরে থাকতে পারে, মিঠা পানির মধ্যে থাকতে পারে, আর বাকি সবাই সামুদ্রিক হতে হয়, ঠিক আছে। মানে হচ্ছে 2% কিসে থাকে, অ্যাপ্রক্সিমেটলি 1.8 থেকে 2%, জানা লাগবে না কত পার্সেন্ট, যেটা হচ্ছে কিসে থাকে, মিঠা পানিতে থাকে, বাকি সবগুলো কই থাকে, সমুদ্রে থাকে। আচ্ছা, নিডারিয়া পর্বকে কয়টা ক্লাসে ভাগ করা হয়েছে, 4টা ভাগ আছে। এখান থেকে কখনোই ভাইয়া মেডিকেলের প্রশ্ন হয় নাই, সো সবসময় মনেটা একটু কম, বাট জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। সো যার কারণে একবারে পড়ে ফেলি আমরা। সো প্রথমে মনে রাখবা হচ্ছে কি, ক্লাস 1 হচ্ছে হাইড্রাজোয়া, 2 নম্বর হচ্ছে কি স্কাইফোজোয়া, 3 নম্বর হচ্ছে কিউবোজোয়া, একটা হচ্ছে কি অ্যান্থোজোয়া। সো কয় ক্লাস এবং নাম কি এগুলো মুখস্থ রাখবা। আমি একটু হালকা ইজি করে দিই, নামে আছে হাইড্রা, তাই উদাহরণ কী হবে, হাইড্রা হবে। কিউবোজোয়া, নামে আছে কিউব, কিউব মানে হচ্ছে কি আয়তাকার, সরি বর্গাকার বক্স না, তাহলে বক্স থাকবে। সো এরপর হচ্ছে কি, আচ্ছা এখানে কয়টা জিনিস মনে রাখবা, কামানগোলা জেলি, এগুলো সবগুলো বাংলা ইংলিশ নাম মনে রাখবা। আমি কয়েকটা ইজি করে দিই, কামান যেখানে মারবা সেখানে ঝড় তো উড়ে যাবে না, স্টোম বা স্ট্রোম উঠে যাবে ভাইয়া, এটা মনে রাখবা। এটা বানান সহ মনে রাখবা, যে সাগর কুসুমের বৈজ্ঞানিক নামের বানান সহ। এটা ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে এবং এইচএসসি কতেও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে এটার নামই তো, এটা গর্গনিয়া হবে, গর্গনিয়া ফ্ল্যাবেলাম, গর্গনিয়া ফ্ল্যাবেলাম। সো তুমি নাম ঘন ঘন দিয়ে মনে রাখতাম, ঘন ঘন কী হবে, পাখা দ্বারা বাতাস করবা, এভাবে মনে রাখতাম আর কি। এটা দেখো ফ্ল্যাবিলাম যেটা আছে, তুমি দেখবা ফ্ল্যাবিলাম বা এরকম ওয়ার্ডগুলা অনেকটা তোমার পাতার সাথে রিলেটেড, ঠিক আছে। যখন বোটানি আমরা যে আবৃতবীজি নগ্নবীজি পড়বো, তখন জিনিসটা একটু আরও ভালো করে দেখবো। যেখানে হচ্ছে ফ্ল্যাবিলাম বা এরকম ফ্ল্যাব টাইপের ওয়ার্ড আছে, সেগুলো অনেকটা পাতার সাথে রিলেটেড। দেখো জিনিসটা অনেকটা পাতার মতো না, অনেকটা, ঠিক আছে, একটা পাতার মতো। সো যার কারণে এটা কি বলা হয় কি ভাইয়া, ফ্ল্যাবিলাম। আচ্ছা, এটার কোনো ট্রিক্স দেয় নেই, কারণ এই চ্যাপ্টার থেকে বুঝছো প্রচুর ট্রিক্স বানানো যায়। এখন তুমি অতিরিক্ত ট্রিক্স শিখলে হয় কি, ট্রিক্সগুলো মুখস্থ রাখার জন্য আলাদা ট্রিক্স লাগে। এবং এই যে টপিকগুলো বিস্তারিত আমরা হাইড্রা যখন পড়বো, সবগুলো আমাদের আবার পড়া লাগবে। সো তখন তো বাধ্য হয়ে শিখবো। সো আমরা এক্সট্রা করে আর কি করি নাই, এখানে ট্রিক্স লাগাইনি, ঠিক আছে। এখানে ট্রিক্স না দিকে আমরা যেহেতু হাইড্রাতে পড়বো, তখন হাইড্রাতে আমরা জিনিসপাতিগুলো বুঝে মুখস্থ করে ফেলবো, তখন এদিকে লিখে দিতে পারবো। হাইড্রার বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিলে চলবে, কারণ কি হাইড্রা হচ্ছে কি নিডারিয়া পর্বের একটা আদর্শ এক্সাম্পল। সো আজকে এতটুকুই, ভালো থেকেও পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।